কিং রাজবংশের সেই অন্ধকার সময়ের একটা দৃশ্য একবার কল্পনা করা যাক। মুখে কালো কালির উল্কি আঁকা একজন মানুষ, আর গলায় আটকানো ৩৫ কেজি ওজনের একটা অত্যন্ত ভারী কাঠের জোয়াল। একদম তাই। তাকে কিন্তু ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে না, বরং পাঠানো হচ্ছে সুদূর উত্তরের এক জনমানবহীন প্রান্তরে। প্রাচীরের ওপর দাঁড়িয়ে থাকা তার পরিবারের কাছে সে তখন আসলে এক জীবন্ত লাশ। যেটাকে সেই সময়ে বলা হতো লুফাং নির্বাসন। হ্যাঁ, মানে এটি কেবল এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর ছিল না, এটি ছিল আক্ষরিক অর্থেই একটা সামাজিক মৃত্যু। এমন এক সংস্কৃতি যেখানে পরিবারই সব, সেখানে রাষ্ট্র খুব ভালো করেই বুঝেছিল যে কাউকে মেরে ফেলার চেয়েও নিষ্ঠুরতম শাস্তি হল তাকে এত দূরে পাঠিয়ে দেওয়া যেখানে তার অস্তিত্বই মুছে যায়। হাজার বছর ধরে চীন তার নিজস্ব ভূগোলকে মানুষের আত্মা ভেঙে দেওয়ার একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে এসেছে। আধুনিক চীনের অবকাঠামো তৈরির উন্মাদনা দেখলে আমার প্রায়ই ইতিহাসের এই দিকটার কথা মনে পড়ে। সত্যি বলতে চীনের এই বিশাল উচ্চগতির রেল নেটওয়ার্ককে আমার কাছে একসময় স্রেফ একটা সাদা হাতি বা বিশাল অপচয় বলে মনে হতো। কংক্রিট আর স্টিলের একটা ভৌত কৃষ্ণ গহ্বর, তাই তো? ঠিক, যা আসলে কোনো অর্থনৈতিক যুক্তিকেই তোয়াক্কা করে না। অনেকেরই মনে হতে পারে কেন একটা দেশ ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করবে মাঝপথার একটা অখ্যাত ছোট শহরের পেছনে, কিংবা দুর্গম পাহাড় কেটে বেইজিং বা চেংদুর মতো ঝকঝকে শহরের সাথে সংযোগ তৈরি করতে। ডেটার চশমা দিয়ে দেখলে একে স্রেফ পাথর আর লোহার প্রতি এক অযৌক্তিক মোহ বলে মনে হওয়াটা স্বাভাবিক। কিন্তু চেংদুর এক তরুণ মিডিয়াকর্মীর গল্প শোনার পর আমার নিজের দৃষ্টিভঙ্গিও পুরোপুরি বদলে যায়। আমি যতদূর জানি সে গুইঝুর এমন এক গ্রাম থেকে এসেছে যা একসময় এতটাই বিচ্ছিন্ন ছিল যে সভ্যতায় পৌঁছাতে ৩ দিন ধরে দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিতে হতো। হ্যাঁ, সে তার চিরাচরিত গ্রামের গণ্ডিতে নিজেকে আর আটকে রাখতে পারছিল না। চীনের ইতিহাসের অন্য যে কোনো যুগে সে হয়তো একজন আধুনিক নির্বাসিত হিসেবেই গণ্য হতো, যাকে বেছে নিতে হতো হয় নিজের পরিবারের মায়া ত্যাগ করে শহরে থাকা, না হয় নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে গ্রামে পড়ে থাকা। কিন্তু আজ সে ট্রেনের জানালা দিয়ে তোলা একটা ছবি পোস্ট করে, কারণ এই তথাকথিত অযৌক্তিক রেললাইনের বদলতেই সে এখন একটা মেগাসিটিতে আধুনিক চাকরি করে, আবার কয়েক ঘন্টার মধ্যে বাবা মায়ের সাথে রাতের খাবার খেতে বসতে পারে। ট্রেনকে কেবল ঋণের বোঝা হিসেবে না দেখে এ যে সামাজিক মৃত্যুর সার্জিক্যাল কিওর বা নিরাময় হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি, এটাই আজকের এই গভীর আলোচনায় আমাদের মূল বিষয়। একসময় যে পাহাড়গুলো প্রাকৃতিক কারাগারের দেওয়াল হিসেবে কাজ করত, সেগুলো আজ কিভাবে শান্তির নীড়ে পরিণত হচ্ছে? এই সুন্দর গল্পের আড়ালে কি বিশাল কোনো অর্থনৈতিক ভুল লুকিয়ে আছে, নাকি এর পেছনে কাজ করছে কোনো অদৃশ্য অর্থনৈতিক ইঞ্জিন? আমি যখন এই পুরো বিষয়টির গভীরে প্রবেশ করি, তখন এই অর্থনৈতিক অনুঘটক বা ইকোনমিক ক্যাটালিস্ট এফেক্টের সবচেয়ে পরিষ্কার চিত্রটা ফুটে ওঠে গুইজুর কার্স্ট পর্বতমালার বাসিন্দা লিনের জীবনের দিকে তাকালে। গুইজু প্রদেশ দৃশ্যত অত্যন্ত মনোরম একটা জায়গা, কিন্তু যোগাযোগের দিক থেকে এটি একসময় আক্ষরিক অর্থেই একটা দুঃস্বপ্ন ছিল। একদম। লিনের গ্রামটি এমন এক ভৌগোলিক বিচ্ছিন্নতার শিকার ছিল, যাকে আমি সমাজবিজ্ঞানের ভাষায় রিলেশনাল সেলফ আইসোলেশন বলে থাকি। এর সোজা অর্থ হল এখানকার মানুষের পুরো জগৎ, তাদের অর্থনৈতিক সুযোগ, এমনকি তাদের সামাজিক পরিচিতিও কেবল পায়ে হাঁটা দূরত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল। তারা বাইরের পৃথিবী থেকে এতটাই বিচ্ছিন্ন ছিল যে তাদের নিজস্ব প্রতিভা বা সম্পদ বাইরের বৃহত্তর সমাজে পৌঁছানোর কোনো উপায় ছিল না। আমার নিজেরও লিনের দাদার আমলের অবস্থা দেখে এই বিচ্ছিন্নতার ভয়াবহতা স্পষ্টভাবে ধরা পড়ে। আমি দেখলাম যে সেই সময় এক ঝুড়ি চা পাতার মতো অত্যন্ত সাধারণ একটা কৃষিপণ্য বিক্রি করতেও নিকটস্থ বাজারে পৌঁছানোর জন্য ৩ দিনের অত্যন্ত দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিতে হতো। ৩ দিনের এই অমানবিক শারীরিক পরিশ্রম আর যাতায়াতের ঝামেলার কারণে উৎপাদন খরচের চেয়ে পরিবহন খরচই বেশি হয়ে যেত। এর ফলে মানুষ আসলে নতুন কোনো উদ্যোগ নেওয়ার আগ্রহই হারিয়ে ফেলত। তারা ভাবত, এত কষ্ট করে ফসল ফলিয়ে বা পণ্য তৈরি করে যদি বাজারেই পৌঁছানো না যায়, তবে এই অতিরিক্ত পরিশ্রমের কি অর্থ? এই মানসিকতার কারণেই প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তারা কেবল দারিদ্র্যের বৃত্তেই আটকে থাকত। এটি ছিল ভূগোলের এক নির্মম অভিশাপ। কিন্তু বর্তমান চিত্রটি সম্পূর্ণ ভিন্ন, আর ঠিক এখানেই অবকাঠামোর আসল জাদুটি লুকিয়ে আছে।
আজ লিন সেই একই গ্রাম থেকে উচ্চ গতির ট্রেনে চড়ে তার নিজস্ব ঐতিহ্যবাহী হাতের কাজের এমব্রয়ডারি মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সাংহাই বা হাংজোর মতো বড় শহরের অভিজাত বুটিকগুলোতে সরাসরি পৌঁছে দিচ্ছেন। অবিশ্বাস্য একটা ব্যাপার। হ্যাঁ, আমি যখন এই সাফল্যের পেছনের মূল অর্থনৈতিক ইঞ্জিনটিকে বিশ্লেষণ করি তখন দেখতে পাই এটি মূলত অ্যাগ্লোমারেশন বা অর্থনৈতিক পুঞ্জীভবন নীতির উপর দাঁড়িয়ে আছে। আমি এটাকে মহাকর্ষ বলের মতো একটা বিষয় হিসেবে দেখি। দুটি শহরের মধ্যে যাতায়াতের সময় 4 ঘণ্টা থেকে 1 ঘণ্টায় নেমে আসার মানে হল শহর দুটি ভৌতভাবে বা আয়তনে বড় না হলেও তাদের শ্রম ও ভোক্তা বাজার পুরোপুরি একীভূত হয়ে যাওয়া। এখন আর ছোট শহরের মানুষকে ছোট বাজারের উপর নির্ভর করতে হয় না। তারা সরাসরি মেগা সিটির সুবিশাল অর্থনীতিতে প্রবেশাধিকার পেয়ে যায়। আমি বিশ্বব্যাংকের বিভিন্ন ডেটা বিশ্লেষণ করে একটা অত্যন্ত চমকপ্রদ বিষয় দেখতে পেয়েছি। ডেটা বলছে দুটি এলাকার মধ্যে অর্থনৈতিক দূরত্ব যদি অর্ধেক করা যায় তবে ব্যবসায়িক উৎপাদনশীলতা 10% পর্যন্ত বৃদ্ধি পায়। এই 10% বৃদ্ধি কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। একটা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য এটি এক বিশাল উল্লম্ফন। একদম ঠিক। এর ফলে দেঝো, ঝিনান বা জিলিনের মতো দ্বিতীয় ও তৃতীয় সারির শহরগুলোতে হাইপার স্পেশালাইজেশন বা চরম বিশেষায়নের এক অবিশ্বাস্য সুযোগ তৈরি হয়েছে। আগে একটা ছোট শহরের কারখানাকে আইনি সহায়তা থেকে শুরু করে যন্ত্রপাতি মেরামতের সব কাজ নিজেদেরই করতে হতো, কারণ বাইরে থেকে বিশেষজ্ঞ আসাটা অনেক সময়ের ব্যাপার ছিল। কিন্তু এখন তারা চাইলেই কয়েক ঘন্টার নোটিশে বেইজিং বা সাংহাইয়ের সেরা প্রকৌশলী বা আইনজীবীদের নিয়ে আসতে পারে। ঠিক তাই। আর এই বিশেষায়নের ফলেই প্রান্তিক শহরগুলো কেবল রেল সংযোগের কারণে বার্ষিক 0.55% থেকে 1% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করছে। এটা আমাকে স্পষ্ট করে দেয় যে ট্রেন কেবল মানুষ টানে না, ট্রেন আক্ষরিক অর্থেই অর্থনীতিকে টেনে নিয়ে যায়। এই অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি আমি সাংস্কৃতিক পর্যটনের ক্ষেত্রেও উচ্চগতির রেল সংযোগের একটা জাদুকরী প্রভাব লক্ষ্য করেছি। ধরা যাক কনফুসিয়াসের জন্মস্থান কুফুর কথা। এটি একসময় পর্যটকদের জন্য একটা লজিস্টিক দুঃস্বপ্ন ছিল। বেইজিং থেকে সেখানে পৌঁছতে তো রাতভর দীর্ঘ, কষ্টদায়ক আর ক্লান্তিকর 8 ঘণ্টার যাত্রা করতে হতো। অনেকেই শুধুমাত্র এই যাতায়াতের কষ্টের কথা ভেবে সেখানে যাওয়ার পরিকল্পনাই বাতিল করতেন। কিন্তু আজ উচ্চগতির রেলের সুবাদে এটা মাত্র 2 ঘণ্টার একটা আরামদায়ক যাত্রায় পরিণত হয়েছে। আমি দেখেছি এর ফলে সেখানে পর্যটন রাজস্ব এক লাফে 10% বেড়ে গেছে। ইতিহাস এবং সংস্কৃতি এখন আর কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই, এটি এখন আধুনিক জীবনযাত্রার একটা সহজলভ্য অংশে পরিণত হয়েছে। মানুষ সপ্তাহান্তের ছুটিতে খুব সহজেই নিজেদের শেকড় এবং ঐতিহ্যের সাথে যুক্ত হতে পারছে। তবে এই আলোচনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল সাইফোনিং এফেক্ট, যা আমি অনেক বিশ্লেষণে উঠে আসতে দেখেছি। হ্যাঁ, সাইফোনিং এফেক্ট বিষয়টা বেশ জটিল। যোগাযোগ ব্যবস্থার সহজ হওয়ার কারণে অনেক সময় বড় শহরগুলো ছোট শহরের পুঁজি এবং মেধা শুষে নেয়। ঠিক, একটা ছোট শহরের বাসিন্দারা যখন খুব সহজেই বড় শহরের বিশাল শপিং মল, আধুনিক হাসপাতাল বা উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ পান, তখন স্থানীয় মাঝারি মানের ব্যবসাগুলো ধসে পড়ার ঝুঁকিতে পড়ে। ট্রেন মূলত একটা অ্যাম্প্লিফায়ার বা পরিবর্ধক হিসেবে কাজ করে, যা মাঝারি মানের বা গড়পড়তা ব্যবসাকে ধ্বংস করলেও অনন্য বা বিশেষায়িত বৈশিষ্ট্যকে প্রবলভাবে পুরস্কৃত করে। আর ঠিক এই জায়গাটিতে সরকারের অত্যন্ত সুচিন্তিত, দূরদর্শী এবং দক্ষ নীতিমালার প্রতিফলন আমি দেখতে পাই। তারা খুব ভালো করেই জানে যে কেবল একটা বড় রেললাইন বসালেই সব সমস্যার সমাধান হবে না, বরং নতুন কিছু চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তাই সরকার অত্যন্ত বিচক্ষণতার সাথে পশ্চিমাঞ্চলের দুর্গম এলাকাগুলোতে বিশাল রেল লাইনের পাশাপাশি স্থানীয় রাস্তা, ফাইবার অপটিক ইন্টারনেট এবং কারিগরি শিক্ষার মতো ক্যাপিলারি বা সূক্ষ্ম অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগ করেছে। একদম। মূল ধমনীর পাশাপাশি যেমন শরীরের ক্ষুদ্র রক্তজালিকাগুলো জরুরি, তেমনি এই ক্যাপিলারি অবকাঠামোগুলো নিশ্চিত করে যে প্রান্তিক অঞ্চলগুলো যেন মূল অর্থনীতির সাথে পাল্লা দেওয়ার মতো নিজেদের নিজস্ব পণ্য বা সেবা তৈরি করতে পারে। এই সুষম নীতিমালার কারণে লিন তার এমব্রয়ডারি ব্যবসার মাধ্যমে সফল হতে পেরেছেন। মেধা বা পুঁজি শুধু একমুখী হয়ে বড় শহরে হারিয়ে যায়নি।
এই ভৌত অবকাঠামোগত বিশাল পরিবর্তন কিভাবে একটা দেশের সামাজিক সফটওয়্যারকে পুরোপুরি বদলে দিচ্ছে তা আমি শেনজেনে কর্মরত প্রযুক্তিকর্মী ঝাওয়ের গল্প থেকে অত্যন্ত স্পষ্টভাবে বুঝতে পারি। শেনজেনের কর্মব্যস্ত 996 কালচারে আটকে থাকা ঝাওয়ের আদিবাড়ি হল হুনান প্রদেশে। 996 কালচার মানে হলো সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সপ্তাহে 6 দিন কাজ করা। এমন অমানবিক চাপের মধ্যে পুরনো অর্থনৈতিক মডেলে তাকে বছরে মাত্র একবার স্প্রিং ফেস্টিভ্যালে বাড়ি যাওয়ার সুযোগ নিতে হতো। লাখ লাখ মানুষের মতো তাকেও একটা ভাসমান জনগোষ্ঠীর অংশ হয়ে থাকতে হতো। বছরে মাত্র একবার পরিবার বা সন্তানদের সাথে দেখা হওয়ার এই বাস্তবতা পুরো দেশে এবং লাখ লাখ পরিবারে এক গভীর মানসিক ও সামাজিক ক্ষত তৈরি করেছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা দেশের শুধু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ায় যথেষ্ট নয়, তার সামাজিক ভিত্তিটাও মজবুত থাকা প্রয়োজন, যা আগে এই দূরত্বের কারণে ভেঙে পড়ছিল। আমি ঝাওয়ের বর্তমান জীবনধারার দিকে তাকালে সম্পূর্ণ ভিন্ন একটা দৃশ্য দেখতে পাই। আজ ঝাও প্রতি দ্বিতীয় শুক্রবার শেনজেন থেকে 800 কিলোমিটার পথ মাত্র 4 ঘণ্টারও কম সময়ে পাড়ি দেন। 800 কিলোমিটার দূরত্ব, এটা বোঝার জন্য বলতে পারি এটি প্রায় লন্ডন থেকে স্কটল্যান্ডের অ্যাবরডিন বা স্যান ডিয়েগো থেকে সান ফ্রান্সিসকো দূরত্বের সমান। হ্যাঁ, শুক্রবার রাতে তিনি তার বাবা মায়ের সাথে বসে রাতের খাবার খান, শনিবার পরিবারের সাথে সময় কাটান, সন্তানকে স্কুলে নিয়ে যান বা অন্যান্য পারিবারিক দায়িত্ব পালন করেন এবং রোববার আবার শেনজেনে নিজের কর্মস্থলে ফিরে যান। ঝাও নিজের মুখেই একে তার সামাজিক পুনরুত্থান বলে আখ্যায়িত করেছেন। একটা বলা হয় মোটিলিটি বা সচলতার সক্ষমতা। এটি শুধু চলাফেরার স্বাধীনতা নয়, এটি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আমি মোটিলিটির বিষয়টা নিয়ে আরও পড়াশোনা করে দেখেছি যে এর 3টি প্রধান স্তর রয়েছে। প্রথমটি হলো অ্যাক্সেস, অর্থাৎ ট্রেনের প্রাপ্যতা, রুটের বিস্তৃতি এবং টিকিটের সামর্থ্য। দ্বিতীয়টি হলো কম্পিটেন্স, যার মানে হলো আধুনিক অ্যাপ ব্যবহার করে টিকিট কাটা এবং সুবিশাল ব্যস্ত স্টেশনের ভিড় সামলে সঠিক ট্রেনে ওঠার দক্ষতা। আর তৃতীয়টা হলো অ্যাপ্রোপ্রিয়েশন, যেখানে এই সচলতাকে একজন মানুষ তার দৈনন্দিন পরিচয়ের সাথে পুরোপুরি একীভূত করে নেয়। ঝাওয়ের মতো লাখো মানুষ এখন এই অ্যাপ্রোপ্রিয়েশনের মাধ্যমে ডুয়েল লোকেশন হাউসহোল্ড বা দ্বৈত অবস্থানের জীবনযাপন করছেন। তারা একই সাথে আধুনিক শহরের প্রযুক্তিগত উৎকর্ষ এবং গ্রামের পারিবারিক উষ্ণতা দুটোই উপভোগ করছেন। আমি যখন নিত্যযাত্রীদের বিশাল এই গোষ্ঠীটির দিকে তাকাই, তখন সুজৌ থেকে সাংহাই রুটে যাতায়াতকারী কমিউটার ট্রাইবের কথা বিশেষভাবে মনে পড়ে। এই যাত্রীদের অনেকের জন্যই ট্রেনের এই সময়টুকু তাদের মানসিক চাপ মুক্তির প্রকোষ্ঠ বা ডিকম্প্রেশন চেম্বার হিসাবে কাজ করে। শহরের তীব্র যানজট, হর্ন বা ভিড়ে ঠাসা বাসের বদলে ট্রেনের এই অত্যন্ত শান্ত, পরিচ্ছন্ন এবং মসৃণ পরিবেশ তাদের মানসিকভাবে প্রস্তুত করে। তারা এই সময় বই পড়েন, গান শোনেন বা ঘুমিয়ে নেন, যাতে কর্মস্থলের ক্লান্তি বা শহরের চাপ তারা বাড়িতে তাদের পরিবারের কাছে নিয়ে না যান। আবার অনেক যাত্রী আছেন যারা অনেকটা ঘড়ির পেন্ডুলামের মতো সাপ্তাহিক যাত্রা করেন। এই যাতায়াত ব্যবস্থা মানুষের দৈনন্দিন রুটিনকে এক অভূতপূর্ব স্বস্তি দিয়েছে। আমি দেখেছি এই সাপ্তাহিক যাত্রীরা মূলত ট্রেনের মাধ্যমে চীনের কঠোর হুকো বা পারিবারিক নিবন্ধন ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো এড়িয়ে চলেন। পান না। এটি ঐতিহাসিকভাবে অনেক পরিবারকে বিভক্ত করে রেখেছিল। কিন্তু উচ্চগতির রেল এই আমলাতান্ত্রিক জটিলতার একটা অত্যন্ত কার্যকর প্রযুক্তিগত সমাধান হিসেবে আবির্ভূত হয়েছে। পরিবারকে গ্রামের শান্ত পরিবেশে নিজেদের হুকো সুবিধার আওতাতেই রেখে তারা শহরের মেগা সিটিতে কাজ করছেন। অর্থাৎ নীতিমালার যে সীমাবদ্ধতা ছিল, প্রযুক্তি এবং প্রকৌশল তা অত্যন্ত সুনিপুণভাবে সমাধান করে দিয়েছে। যাত্রীদের এই চরম দক্ষতার সবচেয়ে চমকপ্রদ উদাহরণটি আমার বিশ্লেষণে ধরা পড়েছে, যাকে আমি বলি ডোর 11 হ্যাক। হ্যাঁ, এটা দারুণ একটা ব্যাপার। সাংহাই হংকিয়াল স্টেশনে নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা স্টেশনের নকশা এতটাই নিখুঁতভাবে মুখস্থ করে ফেলেছেন যে তারা জানেন ট্রেনের 11 নম্বর বগির বি দরজাটি ঠিক এসক্যালেটরের সামনে থামবে। দরজা খোলার সাথে সাথে তারা কোনো সময় নষ্ট না করে সরাসরি এসকেলেটরে উঠে যান। এটি হয়তো মাত্র 60 সেকেন্ড বা 1 মিনিট সময় বাঁচায়, কিন্তু প্রতিদিনের যাতায়াতে এই 1 মিনিট সময় বাঁচানো একটা বিশাল পার্থক্য গড়ে তোলে। এটি প্রমাণ করে যে মানুষ কেবল নিষ্ক্রিয় যাত্রী নয়, তারা নিজেদের জীবনের সুবিধার জন্য, নিজেদের সময়কে সর্বোচ্চ কাজে লাগানোর জন্য এই বিশাল অবকাঠামোকে পুরোপুরি আত্মস্থ করেছে। তারা এই সিস্টেমের সাথে নিজেদের পুরোপুরি মানিয়ে নিয়েছে।
এবার আমরা যদি পুরো ক্যানভাসটার দিকে তাকাই তবে এই অর্জনের বিশালত্ব আমার কাছে সত্যি অকল্পনীয় মনে হয়। 25,000 কিলোমিটারেরও বেশি উচ্চগতির রেললাইন, যা বিশ্বের বাকি সমস্ত দেশের সম্মিলিত রেললাইনের চেয়েও বেশি। সুদূর পশ্চিমাঞ্চলের ছাত্র আলিমের গল্পটি এই বিশাল কর্মযজ্ঞের একটা নিখুঁত মানবিক রূপ তুলে ধরে। ঐতিহাসিকভাবে চীনের এই পশ্চিমাঞ্চল, যেমন জিংজিয়াং বা তিব্বত, ছিল এক প্রকার নির্বাসিতদের জায়গা, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক দুর্গম প্রান্তর। আগে সেখান থেকে পূর্বাঞ্চলের উন্নত শহরগুলোতে পৌঁছতে মানধাতার আমলের ধীর গতির ট্রেনে কয়েকদিন লেগে যেত। এই দীর্ঘ যাত্রা শুধু শারীরিক কষ্টই দিত না, এটি একটা মানসিক দূরত্বও তৈরি করত। যখন সরকারি দুর্গম অঞ্চল পর্যন্ত উচ্চগতির রেল সম্প্রসারণ করল, তখন আমি পরিষ্কারভাবে বুঝতে পারি এটি কেবল কোনো অর্থনৈতিক পদক্ষেপ ছিল না। এটি ছিল একটা অত্যন্ত জোরালো এবং ঐক্যবদ্ধ রাজনৈতিক ঘোষণা যে দেশের প্রতিটি প্রান্ত, প্রতিটি নাগরিক সমান গুরুত্বপূর্ণ। আমি গভীরভাবে বিশ্লেষণ করে দেখেছি যে তারা কিভাবে এত দ্রুত এই বিশাল প্রকল্প বাস্তবায়ন করল। এর রহস্য কোনো জাদুতে বা রাতারাতি ঘটা কোনো বিস্ময়ে নয়, বরং এটি হল সরকারের 15 বছর মেয়াদী দীর্ঘমেয়াদী রেলওয়ে পরিকল্পনার একনিষ্ঠ বাস্তবায়ন। আর এর সাথে যুক্ত হয়েছে চরম মানকীকরণ বা স্ট্যান্ডার্ডাইজেশন। সরকারের এই অটল সংকল্প এবং নিখুঁত পরিকল্পনা ছাড়া এই বিশাল পাহাড়, মরুভূমি আর উপত্যকা ভেদ করে রেল লাইন তৈরি করা সম্ভব হতো না। আমি পশ্চিমা দেশগুলোর অবকাঠামো নির্মাণের সাথে এর তুলনা করে দেখেছি। পশ্চিমা দেশগুলো সাধারণত প্রতিটি ব্রিজ বা টানেল আলাদাভাবে ডিজাইন করে, যা প্রচুর সময় এবং অর্থ নষ্ট করে। কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্ন এক পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এখানে কংক্রিট বক্স কার্ডার এবং বিশাল ব্রিজ লঞ্চিং মেশিন ব্যবহার করা হয়েছে। আমি এই মেশিনের কাজের ধরন দেখে রীতিমতো মুগ্ধ হয়েছি। এই মেশিনগুলো মূলত পুরো ব্রিজ নির্মাণ প্রক্রিয়াকে একটা ফ্যাক্টরি অ্যাসেম্বলি লাইনে পরিণত করেছে। বিশাল বিশাল কংক্রিটের কাঠামো কারখানায় তৈরি করে এই মেশিনের মাধ্যমে সরাসরি পিলারের ওপর বসিয়ে দেওয়া হয়। ফলে প্রতি কিলোমিটারের নির্মাণ ব্যয় মাত্র 17 থেকে 21 মিলিয়ন ডলারে নেমে এসেছে, যা পশ্চিমা দেশগুলোর তুলনায় অর্ধেকেরও কম। এই প্রকৌশলগত দক্ষতা সত্যিই প্রশংসনীয়। আমি মনে করি এই সাশ্রয়ী নির্মাণের কারণে ট্রেনের টিকিটের দাম ইউরোপ বা জাপানের তুলনায় মাত্র 1/4 রাখা সম্ভব হয়েছে। এটি এমন কোনো বিলাসবহুল যান নয় যা কেবল ধনীদের জন্য সংরক্ষিত, বরং এটি সাধারণ খেটে খাওয়া মানুষ, কৃষক, ছাত্র এবং শ্রমিকদের দৈনন্দিন পরিবহনে পরিণত হয়েছে। ফলস্বরূপ বছরে 1.7 বিলিয়ন যাত্রী এই নেটওয়ার্ক ব্যবহার করে। বিশ্বব্যাংকের মতে এই রেল নেটওয়ার্কের সামগ্রিক অর্থনৈতিক রিটার্ন প্রায় 8%। এই পরিসংখ্যানটি সাদা হাতি বা বিশাল অপচয়ের ধারণাকে পুরোপুরি ভুল প্রমাণ করে দেয়। এটি এমন একটা বিনিয়োগ যার সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে বহুগুণ শক্তিশালী করেছে এবং ভবিষ্যতে আরও কয়েক দশক ধরে এই রিটার্ন আসতে থাকবে। বর্তমানে আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নবগর পরিকল্পনাবিদরা এই মডেলটি নিবিড়ভাবে অধ্যয়ন করছেন, যা আমার কাছে অত্যন্ত যৌক্তিক মনে হয়। তারা পশ্চিমা বিশ্বের গাড়ি নির্ভর হাইওয়ে মডেলকে বাদ দিয়ে সরাসরি বিদ্যুতায়িত রেল নেটওয়ার্কে লিফফ্রগ বা লাফিয়ে এগিয়ে যেতে চাইছেন। এটি মূলত মেধা পাচার বা ব্রেন ড্রেন বন্ধ করে মেধা সঞ্চালন বা ব্রেন সার্কুলেশনে সাহায্য করে। আলিম এখন চাইলে বেইজিংয়ের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আবার খুব সহজেই নিজের এলাকায় ফিরে গিয়ে ব্যবসা শুরু করতে পারে। তাকে আর তার শেকড় চিরতরে ছিন্ন করতে হয় না। নিজের গ্রামের উন্নয়ন করার জন্য তাকে আর বড় শহরের মোহ ত্যাগ করতে হয় না, কারণ বড় শহর এখন তার কয়েক ঘন্টার দূরত্বে। আমার এই পুরো বিশ্লেষণ প্রমাণ করে যে অবকাঠামো বলতে আমরা শুধু লোহা, কংক্রিট বা বিদ্যুতের কথা ভাবলেও এর প্রকৃত প্রভাব মূলত একটা সমাজের সফটওয়্যার বা মানুষের জীবনযাত্রাকে নতুন করে লেখায়। লিনের অর্থনৈতিক ক্ষমতায়ন, জাওয়ের সামাজিক পুনরুত্থান এবং আলিমের ভৌগোলিক সীমানা জয়ের গল্প, এই তিনটি স্তম্ভ মিলে প্রমাণ করে যে চীনের এই বিশাল বিনিয়োগ কেবল স্প্রেডশিটের হিসাব নয়। একদম, এটি মানব মর্যাদা, পারিবারিক বন্ধন এবং একটা ঐক্যবদ্ধ সমাজ গঠনের মতো অমূল্য অদৃশ্য সম্পদের বিনিয়োগ। সরকার এখানে শুধু যোগাযোগ ব্যবস্থা উন্নত করেনি, তারা মানুষের জীবনের মান, তাদের আশা এবং তাদের ভবিষ্যৎকে একটা শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছে। হাজার বছর ধরে ভূগোল ছিল মানুষের নিয়তির এক নিষ্ঠুর নিয়ন্ত্রক। যেখানকার জন্ম সেখানেই মৃত্যু, এমন এক অলঙ্ঘনীয় নিয়ম মানুষ তার জন্মস্থানের ভৌগোলিক গণ্ডির বাইরে চিন্তা করতে পারত না।
কিন্তু আজ ইতিহাসের এমন এক যুগে দাঁড়িয়ে আমরা দেখছি একটা দেশ তার প্রবল ইচ্ছাশক্তি, দূরদর্শী নীতি আর নিখুঁত প্রকৌশল দিয়ে সেই ভৌগোলিক শৃঙ্খল চিরতরে ভেঙে ফেলছে। এই বিশাল কর্মযজ্ঞ কেবল ঘণ্টায় ৩৫০ কিলোমিটার বেগে মানুষ পরিবহনের জন্য নয়, এটি মূলত মানুষের হৃদয়ের পরিধি বাড়ানোর এক বিশাল প্রচেষ্টা। এটি এমন এক উদ্যোগ যা মানুষকে তার শেকড় শক্তভাবে আঁকড়ে ধরে রেখেও ভবিষ্যতের অসীম সম্ভাবনার দিকে হাত বাড়ানোর সুযোগ করে দেয়। পাহাড় আর মরুভূমি এখন আর কোনো বিভেদের দেয়াল নয়, বরং এগুলো এখন যোগাযোগের সেতু। এরপর যখনই রেললাইনের সমান্তরাল পাতগুলো দিগন্তে মিলিয়ে যেতে দেখা যাবে, তখন এর মাঝে কেবল লোহা আর পাথর নয়, মানুষের গভীর বন্ধন, নিখুঁত পরিকল্পনা আর অদম্য স্বপ্নের এক অন্যরকম গল্প খুঁজে পাওয়া যাবে। মানুষ আর তার শেকড়ের এই মেলবন্ধনই হল আধুনিক যুগের সবচেয়ে বড় অর্জন।